নমস্কার, আমি বিথিন। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা যথেষ্ট সময় সাময়িক এবং তাৎপর্যপূর্ণ। সারা বাংলা, সারা দেশ এবং প্রবাসীরাও তাকিয়ে রয়েছে আরজিকর কাণ্ডে একটা লক্ষ্যে পৌঁছাবে তদন্তকারী সংস্থা সিবিআই। উপযুক্ত দোষীদের খুঁজে বার করা হবে। এই খুন এবং ধর্ষণের পেছনে মোটিভ অর্থাৎ প্রকৃত কারণ কি ছিল সেটা তুলে আনা হবে সাধারণ মানুষের সামনে এবং অবশ্যই দোষীদের চরমতম শাস্তি হবে। এই দিকেই তাকিয়ে রয়েছে সারা বাংলার মানুষ। জুনিয়র ডাক্তাররা তো অবশ্যই, বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তারা যেমন তাকিয়ে আছে, সারা বাংলার মানুষ যেমন তাকিয়ে আছে, তেমনি সারা বিশ্বের মানুষ, সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে সিবিআই এর এই তদন্তের ওপর। আমরা দেখলাম যে একদিকে যখন এই খুন এবং ধর্ষণের তদন্তভার সিবিআই এর উপর দেওয়া হলো, তারপর থেকে এক সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে। এর মধ্যে রাজ্য সরকার সিট গঠন করে অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠন করে আরজিকর হাসপাতালের এবং প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সকল আরও দুর্নীতির অভিযোগ এবং তার বেশিরভাগটাই অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠে আসছিল তার তদন্ত শুরু করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী একটি অভিযোগ দায়ের করেন। তিনি শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, তার সঙ্গে হাসপাতালের সঙ্গে যুক্ত এবং স্বাস্থ্য ভবনের সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের নামে একদম লিখিত সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। সেটা নিয়ে তিনি কোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম রাজ্য সরকার আরজিকর হাসপাতালের যে অর্থনৈতিক দুর্নীতি সহ অন্যান্য দুর্নীতির তদন্ত শুরু করেছিল সিট গঠন করে, মহামান্য হাইকোর্ট সেই সিট খারিজ করে দিল এবং সেই তদন্ত ভারও দেওয়া হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। আর এই জায়গাতেই প্রশ্ন উঠছে যে যেখানে দাঁড়িয়ে সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ প্রতিদিন প্রতিনিয়ত তারা সুবিচারের দাবিতে, দোষীদের চরম শাস্তির দাবিতে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের এই অর্থনৈতিক এবং অন্যান্য দুর্নীতির তদন্তভার সিটের হাত থেকে নিয়ে দেওয়া হলো সিবিআই এর হাতে। এটা কি একটা আইওয়াস? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আমি প্রশ্ন করছি, এটা কি একটা আইওয়াস? কেন এরকম প্রশ্ন তুলছি আপনারা জানলে আপনাদের মনেও এই প্রশ্ন উঠবে। যেখানে রাজ্য সরকারের গঠিত সিট তদন্ত শুরু করে দিল আরজিকর হাসপাতালের তদানীন্তন এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তার সাকরেদদের বিরুদ্ধে ওঠা আর্থিক এবং অন্যান্য যে সমস্ত আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে যে সমস্ত দুর্নীতির খবর দীর্ঘদিন ধরে উঠে আসছিল তার তদন্ত করতে এই সিট, রাজ্য সরকার দ্বারা গঠিত সিট, তারা তদন্ত শুরু করে দিল। সেই জায়গায় দাঁড়িয়ে মহামান্য আদালতের নির্দেশে সেই তদন্তভারও গেল সিবিআই এর হাতে। এ পর্যন্ত সব ঠিক আছে, করুক না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ধর্ষণ এবং খুনের তদন্তও করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা,
এই দুর্নীতি আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে, হাসপাতালকে কেন্দ্র করে যে অর্থনৈতিক এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ উঠে আসছে, এবং মনে করা হচ্ছে, এই সময় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই আরজিকর হাসপাতালের বিভিন্ন অর্থনৈতিক এবং বিভিন্ন যে দুর্নীতি, তার সঙ্গে এই ধর্ষণ এবং খুনের একটি যোগসূত্র রয়েছে, যেখানে দাঁড়িয়ে এই দুর্নীতি, এই অভিযোগ, এই অর্থনৈতিক দুর্নীতির বিভিন্ন ঘটনা সেই অত্যাচারিত নির্যাতিতা ডাক্তার তিনি জানতে পেরে গিয়েছিলেন বলেই মনে করা হচ্ছে, এবং সে কারণেই তাকে ধর্ষণ এবং খুন হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই কি করে এই তদন্তভার মনীষ উপাধ্যায়ের হাতে তুলে দিল, এই প্রশ্নটাই আমরা তুলছি। মনীষ উপাধ্যায় সিবিআই এর একজন গুরুত্বপূর্ণ অফিসার, কিন্তু এই মনীষ উপাধ্যায় কে? আমি পিসিআরকে বলছি, তার ছবি বারবার মার্ক করে, গোল করে মার্ক করে দেখানো হোক দর্শকদের। এই মনীষ উপাধ্যায় তিনি সেই ব্যক্তি যিনি সারদা মামলা, আয়কর মামলা সহ এ রাজ্যের 11 বছর ধরে চলা বিভিন্ন এই স্পঞ্জি স্কিম সহ, মানে চিটফান্ড যেটাকে আপনারা বলেন চিটফান্ড, সেই চিটফান্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলির তদন্ত ভার ছিল এই মনীষ উপাধ্যায়ের ওপর। আজ পর্যন্ত যিনি ফাইনাল চার্জশিট পর্যন্ত জমা দিতে পারেননি, এই মনীষ উপাধ্যায় যাকে আপনারা দেখছেন, এই মনীষ উপাধ্যায় যিনি সারদার মতো গুরুত্বপূর্ণ চিটফান্ড কাণ্ড, আয়করের মতো গুরুত্বপূর্ণ চিটফান্ড কাণ্ডের তদন্ত ভার যার উপর ছিল, তিনি আজ পর্যন্ত এই 12-13 বছরে আজ পর্যন্ত ফাইনাল চার্জশিট পর্যন্ত দিতে পারেননি। কয়েকজনকে গ্রেপ্তার করেছিলেন, তারা আজকে আবার রাজনীতির ময়দানে ফিরে এসেছেন, তারা রাজনীতি করছেন, তারা কেউ সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন। তাদেরকে দিনের পর দিন জেলে রাখতে পারেননি, তার কারণ তিনি সঠিক প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেননি, সঠিক প্রমাণ দাখিল করতে পারেননি আদালতের সামনে এই মনীষ উপাধ্যায়, এবং তার কারণে এই সমস্ত অভিযুক্তরা আজকে ছাড়া পেয়ে কেউ সাংসদ, কেউ মন্ত্রী, বিধায়ক হয়ে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। আর এই মনীষ উপাধ্যায় 12 বছর ধরে সারদার মতো গুরুত্বপূর্ণ চিটফান্ড কাণ্ড, পঞ্জি স্কিম, যে পঞ্জি স্কিম সারা বাংলাকে উজাড় করে দিয়েছে, সারা বাংলার বিভিন্ন পরিবারকে উজাড় করে দিয়েছে। কেউ টাকা জমা রেখেও সর্বশান্ত হয়েছেন, কেউ এই সমস্ত পঞ্জি স্কিম সংস্থায় চাকরি করে মানুষের থেকে টাকা নিয়ে এখন আর বাড়ি ফিরতে পারছেন না, কারণ সাধারণ মানুষ বাড়ি ফিরলেই তাদের কাছে টাকা চাইছে, সে কারণে তারা দিনের পর দিন বাড়ি ছাড়া হয়ে অন্য নাম নিয়ে, নাম ভারিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, কেউ আত্মহত্যা করেছেন। সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ফেলিওর এই মনীষ উপাধ্যায়, যার হাতে আবার কিনা আরজিকর এর গুরুত্বপূর্ণ আর্থিক দুর্নীতি, যা শুধুমাত্র আর্থিক দুর্নীতিতে সীমাবদ্ধ নয়, আরজিকর হাসপাতালের বিভিন্ন আর্থিক দুর্নীতির পাশাপাশি রয়েছে আরো অনেক দুর্নীতি, এগুলোর সাথে সরাসরি হয়তো আর্থিক সংযোগ নেই, কিন্তু পরোক্ষভাবে সেগুলির পেছনেও আর্থিক সংযোগ রয়েছে। এবং এই সময় দাঁড়িয়ে যেখানে সিবিআই এর যে তদন্তকারী দল ধর্ষণ এবং খুনের তদন্ত করছেন, তারা মনে করছেন যে এই চিকিৎসক ডাক্তারের ধর্ষণ এবং খুনের পেছনে আরজিকরের এই সমস্ত দুর্নীতি, আর্থিক দুর্নীতির একটা যোগ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই কি করে এই মনীষ উপাধ্যায়ের হাতে এই দায়িত্ব তুলে দিল, যিনি 10 বছরের বেশি সময় ধরে সারদার মতো চিটফান্ড কাণ্ড, আয়করের মতো চিটফান্ড কাণ্ডগুলি, এমপিএস, আরো যে সমস্ত দুর্নীতি হয়েছে সারা রাজ্য জুড়ে, র্যামেল, অমুক তমুক, সেই সমস্ত তদন্ত ভার ছিল এই মনীষ উপাধ্যায়ের ওপর, এবং তিনি আজ পর্যন্ত সারদা চিটফান্ড কাণ্ডের ফাইনাল চার্জশিট জমা দিতে পারেননি আদালতে। সম্পূর্ণ একটা ব্যর্থ মানুষ।
একটা বলা যায় একটা অভিযুক্ত ব্যক্তি, সেও কম নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে এই মনীষ উপাধ্যায়, যাকে আপনারা দেখছেন, যাকে আমরা মার্ক করে দেখাচ্ছি, এই মনীষ উপাধ্যায়কে কি করে সিবিআই এই দায়িত্ব দিল, যেখানে তিনি বছরের পর বছর, একটা দশকের বেশি সময় ধরে সারদা সহ অন্যান্য আর্থিক দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারির আজ পর্যন্ত সুরাহা করতে পারেননি, দোষীদের সাজা দিতে পারেননি, দোষীদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদেরকে উড়িষ্যা, বাংলা, দিল্লি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে কয়েক মাস পর্যন্ত বড়জোর জেলে বন্দি রাখতে পেরেছিল। তারপরে তারা বেরিয়ে এসে আজকে কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন লালবাতি গাড়ি জ্বালিয়ে। আর এই মনীষ উপাধ্যায়, যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, আদালত ভৎসনা করেছে এই মনীষ উপাধ্যায়কে, সেই একজন ব্যক্তিকে কি করে এই আরজিকর কাণ্ডের গুরুত্বপূর্ণ আর্থিক সহ অন্যান্য দুর্নীতির তদন্তভার দেওয়া হলো, এই প্রশ্ন আমরা তুলছি এবং এই প্রশ্ন তুলব এবং সাধারণ মানুষকে এটাই বোঝাতে চাইছি যে এইটা একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইওয়াস নয় তো, মানুষের যে দৃষ্টি সেটাকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত নয় তো, যেখানে দাঁড়িয়ে সারা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে সিবিআই এর দিকে। প্রতিদিন প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষ, বেসরকারি সরকারি জায়গায় যারা কাজ করেন তারা প্রত্যেকে রাস্তায় নামছেন। অভিনেতা অভিনেত্রীরা, বিভিন্ন শিল্প মহলের লোক, তারা রাস্তায় নামছেন একটা সুবিচারের আশায়, একটা শেষ দেখে নেওয়ার আশায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে এমন একজন ব্যক্তি, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যিনি সম্পূর্ণ ফেলিওর, যিনি বিগত এক দশকের ওপর ধরে তদন্তভার সামলেও আজ পর্যন্ত ফাইনাল চার্জশিট জমা দিতে পারেননি, আজ পর্যন্ত দোষীদের আদালতের সামনে দাঁড় করাতে পারেননি, আজ পর্যন্ত শাস্তি দিতে পারেননি সেই চিটফান্ডের দোষীদের, এবং যে কারণে হাজার হাজার ফ্যামিলি ভেসে গিয়েছে। সেই একটা অযোগ্য অফিসারকে কি করে এই গুরুত্বপূর্ণ তদন্তভার দেওয়া হলো, সেই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আশা করি আপনারাও এই নিয়ে সঠিক জায়গায় সরব হবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।